আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বৃষ্টি স্বস্তি দিলেও গরম এখনো পুরোপুরি কমেনি। এদিকে জেলায় আলু চাষিদের আন্দোলন তীব্র হচ্ছে। রাজ্য থেকে আলু রপ্তানির দাবিতে পথে নেমেছে জেলার কৃষকরা। তাদের অভিযোগ, রাজ্য সরকার অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ করেছে, যার ফলে মহাজনরা তাদের কাছ থেকে আলু কিনছেন না। ফলে হিমঘরে রাখা আলু নিয়ে চরম সমস্যায় পড়েছেন তারা। তাই আলু রপ্তানি চালু অথবা 24 টাকা কেজি মূল্যে সরকারকে আলু কেনার দাবি জানিয়েছেন কৃষকরা। এই দাবি নিয়ে সোমবার কোচবিহারের খাগড়াবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি এদিন রাস্তায় আলু ফেলেও বিক্ষোভে সামিল হন চাষিরা। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠলেও ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। অস্থির হয়ে উঠেছে প্রতিবেশী বাংলাদেশ। কোচবিহার জেলার প্রায় 550 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। স্বাভাবিকভাবেই বিএসএফের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকায়। কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র দিয়ে ভারত, ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলে। এখানে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট, যার মাধ্যমে দুদেশের মানুষই যাতায়াত করেন। বাংলাদেশের অস্থির অবস্থার প্রভাব পড়েছে চ্যাংড়াবান্ধায়। মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা, যার ফলে চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বহুগুণ। বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেই অপেক্ষাই করছেন ব্যবসায়ীরা। কারণ প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার ব্যবসা হয় চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে। ভারত স্বাধীন হওয়ার 68 বছর পরাধীন থাকা মানুষের স্বাধীনতা দিবস পালিত হল 1 আগস্ট কোচবিহারের ছিটমহলগুলিতে। সেখানে তাই আনন্দের ছবি। 2015 সালের 31 জুলাই মাঝরাতে 162টি ছিটমহল বিনিময় হয়। অর্থাৎ বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলগুলি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। ছিটমহলের বাসিন্দাদের না ছিল কোনো দেশের পরিচয়পত্র, বাবার নাম গোপন করে পড়তে হয়েছে বিভিন্ন স্কুলগুলিতে। পরিচয়হীন, স্বাধীনতাহীন হাজার হাজার মানুষ। জমি বিনিময়ের পাশাপাশি সেখানকার বসবাসকারী মানুষদের অপশন দেওয়া হয় তারা কোন দেশে থাকতে চান। সেক্ষেত্রে ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলের একজনও বাংলাদেশ যায়নি। অন্যদিকে বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলের 920 জন ভারতে চলে আসেন। তাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয় দিনহাটা, মেকলিগঞ্জ ও হলদিবাড়ির 3টি শিবিরে। এখন তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। 100 দিনের কাজের বকেয়া বিলের দাবিতে পথে ঠিকাদাররা। কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, দীর্ঘ 3 বছর যাবৎ 100 দিনের কাজের কোনো বিল তারা পাচ্ছেন না। দ্রুত বিল মেটানোর দাবিতে বিক্ষোভ দেখান তারা। জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া বিল মেটানোর দাবি জানান এবং দ্রুত 100 দিনের বকেয়া না মেটালে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদারেরা। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় অতি সংকটজনক অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরল 2টি নবজাতক। একজনের বাচ্চা প্রসব হয়েছিল 24 সপ্তাহে, অন্যজনের 26 সপ্তাহে। 2টি শিশুই সংকটজনক ছিল। একজনের ওজন ছিল 880 গ্রাম, অন্যজনের 760 গ্রাম। অবশেষে প্রায় 3 মাস মেডিকেল কলেজ ও হাসপাতালে এসএনসিইউয়ে ভর্তি থাকার পর গত শুক্রবার তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। এখন 2টি শিশুরই ওজন 1 কেজি 400 গ্রাম। এদিন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি জানান, 2টি ক্ষেত্রেই বাচ্চা 2টি প্রিম্যাচিওর প্রসব হওয়ায় অবস্থা সংকটজনক ছিল। তবে মেডিকেল কলেজের এসএমসিইউ পরিকাঠামো, বাচ্চা 2টির মায়েদের সহযোগিতা এবং ডাক্তার ও নার্সদের একান্ত পরিশ্রমের ফলে এই অসাধ্য সাধন হয়েছে। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।